কক্সবাজার সদরের চোখলডনির নতুন মোহন এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ছাত্রদল নেতার ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে আমরা কক্সবাজার সদর হাসপাতাল যে জরুরি বিভাগ আছে সেখানে আছি। ইতিমধ্যে এই যে ছাত্রদল নেতা যে ভাই তার নাম আমজাদ, অর্থাৎ যাকে মেরে ফেলা হয়েছে তার নাম আমজাদ বলে আমরা জানতে পেরেছি। আজকে সন্ধ্যায় আনুমানিক 7টা কিংবা 8টার দিকে এই ঘটনাটি ঘটেছিল আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে একটা অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছে। পাশাপাশি আমরা একটু ঘটনার যে বিস্তারিত সেগুলো একটু জানতে চাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তথ্যটুকু পেয়েছি সেটা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে তাকে মেরে ফেলা হয়েছে এর একটা অভিযোগ আমরা শুনেছি। আমরা আপনার কাছে সত্যি জানি না। আমার ভাইকে মেরে ফেলা হয়েছে আওয়ামী লীগের ফৌজদারি নেতা, ছাত্রলীগ যুবলীগের ফৌজদারি নেতা। কেন মেরে ফেলা হয়েছে, যারা মেরে ফেলছেন ওনারাই ভালো বলতে পারবেন কেন, কি উদ্দেশ্যে আমার ভাইকে ওনারা মেরে ফেলছেন। হ্যাঁ, আমার ভাইটা হচ্ছে হাফেজ, কোরআনে হাফেজ। আমার ভাইটা হচ্ছে কোরআন হাফেজি শেষ করার পরে দীর্ঘদিন প্রবাসী ছিল। প্রবাস থেকে আসছে বিয়ে করার জন্য। হ্যাঁ, এরপরে ভাই কিছু বলতে পারতেছি না। আচ্ছা, যারা মেরে ফেলছে তাদেরকে আমরা চিনতে পারছি। হ্যাঁ, এটা আমাদেরই বাড়ির পাশের লোক, আমাদের এই গ্রামের স্থানীয় লোক। বাজারের ওই পাশে তাদের বাড়ি, বাজারের এই পাশে আমাদের বাড়ি। উদ্দেশ্য থেকে আমাদের দ্বন্দ্বটা আগে থেকে দ্বন্দ্ব ছিল। পূর্বে দ্বন্দ্ব বলতে দ্বন্দ্ব পূর্বে ছিল। প্রথম দ্বন্দ্বটা হচ্ছে 2018 সাল। 2018 সালে দ্বন্দ্বটা হচ্ছে আপনার ইলেকশন কেন্দ্রিক দ্বন্দ্ব। ইলেকশন কেন্দ্রিক দ্বন্দ্ব ওইখানে ওই এলাকায় আমি একমাত্র এই আমার ওয়ার্ডটাতে, আমার সেন্টারটাতে আমি ছিলাম হচ্ছে ভোট পাহারাদার, কেন্দ্র পাহারাদার। আওয়ামী লীগের যুবলীগের নেতৃত্বস্থানীয় লোকজন আমার কারণে ভোট জিততে পারে নাই। ওটা হচ্ছে রেকর্ড করা, হ্যাঁ, জেনে নিতে পারবেন। তখন থেকে তাদের সাথে আমাদের একটা ক্ল্যাশ লেগে যায়। ওনারা মনে করছে, আমার ওইটা মাথায় রাখি। এরপরে হচ্ছে 3 বছর আগে আমার একটা বাইস্তি, হ্যাঁ, এই ক্লাস 10-এ তখন ছিল। স্কুল থেকে আসার পথে ওই ছাত্রলীগের প্রভাবকারী রাফি নামক যে ছেলেটা আছে, ওই ছেলেটা এবং আরও ওরা দুজন ওরকম টিচার এই পোলাপাইন টিচ করতো, আসলে অসম বিরক্ত করতো। এটা নিয়ে তাদের পরিবার আমরা নালিশ করছিলাম, কিছু করে না। পরবর্তীতে আরেকদিন টিচ করছে, আমরা স্কুলে দিয়েছিলাম। স্কুল থেকেও পরিবার দিয়েছিল। প্রভাব আওয়ামী লীগের প্রভাব ছিল, অনেক বড় প্রভাব ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে চাচা একটা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল, কোন একটা হলের নেতা ছিল। উনি এখন অস্ট্রেলিয়া থাকেন। হ্যাঁ, আজানুল হক লেডি, উনি হচ্ছেন ওনাদের সমস্ত কিছুর মদতদাতা। তারপরে হচ্ছেন উনি টাকা পয়সা দিয়ে ওনাদের প্রভাবে শেল্টার দেয়। দেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন টিচার আছেন, হচ্ছেন ডক্টর সিরাজুল হক সাহাবান। তারপর হচ্ছে এই টেকনাফ কলেজের একটা প্রফেসর আছেন, প্রফেসর জয়নাল। ওনারা ওনাদের মতো করে সবাইকে আমরা নালিশ করছিলাম, কিন্তু ইয়া করেন। বরঞ্চ কেন নালিশ করছি এটা নিয়ে আমাদের উপর চড়াও হয়। ঠিক তারই ধারাবাহিকতাই হয়তো এই ঘটনা পুনরাবৃত্তি করছে। এর বাইরে আমি তো কোনো কিছু দেখতেছি না। তাদের সাথে আমাদের পারিবারিক কোনো লেনদেন, ব্যবসায়িক কোনো লেনদেন, জমি জমার কোনো লেনদেন। ওনারা আমাদের গোষ্ঠীর বাইরে, আমরা অন্য গোষ্ঠীর, ওনারা অন্য গোষ্ঠীর। হ্যাঁ, কোনো কিছুই জানে। আপনার ভাই প্রবাস থেকে কেমন আসছে? আমার ভাই প্রবাস থেকে আসতে হচ্ছে আপনার 13 বছর হয়ে গেছে। 13 বছর। দেশে একটু প্রেক্ষাপট পাল্টে গেছে। তারপরে এই ঘটনা কীভাবে হয়েছে, কীভাবে
দেশের হয়তো প্রেক্ষাপট পাল্টে গেছে। আমরা 5 আগস্টের পরবর্তী অনেক কিছু দেখি। আমরা প্রশাসনকে বিভিন্নভাবে বলতাম, প্রশাসন কতটুকু কর্ণপাত করে আমরা জানি। হ্যাঁ, এই হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, ওনারা হচ্ছে এই চাচা যিনি অস্ট্রেলিয়া থাকে, এবং হচ্ছে স্টেপনাক কলেজের যিনি হচ্ছেন প্রফেসর জেনারেল, এবং স্থানীয় যারা ওদের এই ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় ওনাদের পারিবারিক লোকজন আছে, তাদের প্রভাবের কারণে ওই পোলাপাইন হচ্ছে ওভাবেই চলাফেরা করে, কারো কথা শুনে না, পড়ুয়া করে না এখনও। কারণ তারা হচ্ছেন ওই এলাকারই রাজা, ওরা ওইভাবেই ওখানে প্রভাব বিস্তার করে। হ্যাঁ, হয়তো যার কারণে ওই প্রভাবের কারণে আমার ভাইকে আজকে বলে দিতে হবে। বিচার আমার ভাইয়ের হত্যার বিচার যদি প্রশাসন যদি মনে করো এটা বিচার তো চাইব, বিচার হচ্ছে আল্লাহর কাছেও চাইব, কারণ আমার ভাই নিরপরাধ, হাফেজ, কোরআন হাফেজ, জিজ্ঞেস করতে পারবেন। এবং এলাকায় হচ্ছে কারোর সাথে যদি একটা টু শব্দ করার মতো ছেলে ওরকম কোরআন হাফেজ শেষ করে সৌদি আরব চলে গেছে। আচ্ছা, আজকে তাদের সাথে কোনো ধরনের ঘটনা ঘটেছে না, কোনো ধরনের ঘটনা ঘটে নাই, কোনো ধরনের ঘটনার ইয়ে নেই। বাসা থেকে বের হয়ে সে ওই বাজারে যাচ্ছে, এতটুকুই শুনলাম। পরিবার থেকে বাজার করতে দিয়ে পাঠাইছিল। আমার হচ্ছে বাইরে, সবাই বাইরে থাকে, কিছু বিদেশ থাকে, আর কিছু এই ঢাকাতে জব করতেছে, আর কিছু এখানে জব করতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি নিজেও ছোটোখাটো ব্যবসা বাণিজ্য নিয়ে বিশেষ করে এদিকে থাকা হয়। একমাত্র আমার ছোটো ভাইটাই হচ্ছে বাসায় থাকে, প্রবাস থেকে আসার পর বাসার কাজকর্ম উনি দেখভাল করেন। হ্যাঁ, বাসার কাজের জন্য বাজারের জন্য বের হচ্ছে, পথের মধ্যেই অবস্থা। আনুমানিক কয়টার দিকে মধ্যে, এটা মাগরিবের পরে আমি শুনলাম আর কি, মাগরিবের পর সমস্যা 7টার দিকে আর কি। মাইসুরে পরিস্থিতি দিচ্ছে না, হাল্লা গেল তো আর কোন সাংবাদিক হাল্লা গেল আসছে ওটা পরিস্থিতি দিচ্ছে, মলের সামনে লড়াই করছে। ছুরিকাঘাত করার এক পর্যায়ে আমজাদ সে আসলে মৃত্যুবরণ করে। এর আগে কিন্তু তাকে তড়িঘড়ি করে সেখান থেকে উদ্ধার করে যখন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়, তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। এবং আমরা আমজাদের যে ভাই, ছাত্রদল নেতা সাদ্দামের সাথে কথা বলেছি একটু আগে, তিনি যে বিষয়টা বলছে 2018 সাল থেকে নির্বাচনকে কেন্দ্র করে এই যে যারা হামলাকারী তাদের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যার কারণে তাদের সাথে ঘটনা ঘটে। কিন্তু তখন থেকে তারা বিভিন্নভাবে তাদেরকে নানা ধরনের হুমকি দামকি দিত। এবং এই ঘটনাটা সে আজকে আমজাদ নিহত হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে একটা বিষয় বলছে। এবং আমজাদ কিন্তু একজন কোরআনের হাফেজ বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি সে 1.5 বছর আগে তিনি যখন প্রবাসী ছিল সেখান থেকে এসে বিয়ে শাদী করেছিল, পাশাপাশি এলাকায় বসবাস করত। কিন্তু আজকে হঠাৎ করে তাকে যে মেরে ফেলা হয়েছে অমানবিকভাবে, সে বিষয়টি কিন্তু বলছেন। এখানে ছাত্রদলের অনেক নেতাকর্মী আছে, আমরা তাদের কাছ থেকে আরেকটু জানতে চাই। আমি আসলে বিষয়টি সবেমাত্র আমি শুনলাম, শোনার পরে আমি আসলাম, এখনো বিস্তারিত জানি না। তবে প্রাইমারি যতটুকু শুনেছি, আগের পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খুবই অবনতির দিকে যাচ্ছে। মানুষ ছোটোখাটো যে কোনো বিষয় নিয়েও প্রাণঘাতী হামলা করতে দ্বিধাবোধ করতেছে না। এটা সমাজের একটা অধঃপতন। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যে অপরাধী তাকে গ্রেপ্তার করে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বলা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃবৃন্দরা সংঘবদ্ধভাবে তাকে একের পর এক ছুরিকাঘাতে নিহত করা হয়েছে। আসলে আপনারা দলীয় পক্ষ থেকে কোনো কর্মসূচি ঘোষণা করছেন কিনা? মাত্র তো ঘটনা ঘটলো, অভিযোগও এরকম এসেছে। আমরা বিস্তারিত জানার পরে সাংগঠনিকভাবে আমরা কি কর্মসূচি ঘোষণা করব সেটি আমরা জানিয়ে দেব। আমরা কথা বলছিলাম কক্সবাজার ছাত্র দলের সাবেক সভাপতি সাদাত হোসেন এমিনের সাথে। তিনি যে বিষয়টা বলছেন পূর্বের যে ঘটনাকে কেন্দ্র করে মূলত আজকে এটি হয়েছে, পুনর্ঘটনা ঘটেছে। পাশাপাশি তারা বলছে তারা তাদের যে রাজনৈতিক সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে হয়তো পরবর্তীতে এই নিয়ে কোনো একটা আসলে সিদ্ধান্ত গ্রহণ করবে, খুনের বিচার চাইবে, এরকম বিষয়ে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আমরা এখানে আরও অনেক ছাত্র দলের নেতাকর্মী দেখছি। আমরা একটু আপনার সাথে কথা বলি আসলে। দায়িত্ব ছিল তারা একটা জিনিস কি আমাদের ভাইটাকে আজকে হারাতাম না যদি প্রশাসন যদি আপনার যদি কঠোরভাবে যদি সন্ত্রাসীগুলোকে ছাত্রলীগ নিষিদ্ধ যে ওয়ার্ডে থাকুক যে এলাকায় থাকুক অভিযান চালাতো সুন্দরভাবে গ্রেপ্তার করতো, আমরা আমাদের ভাইকে আজকে হারাতাম না। সে যদি কোনো অপরাধ করতো তাই আমরা মেনে নিতাম তার কোনো অপরাধী, তার কোনো দুষ্ট কিছু ছিল একটা নিরাপরাধ। সে বিদেশ থেকে আসছে 1 মাস হয়েছে মাত্র, তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা যতটুকু খবর পেয়েছি তারা টার্গেট ছিল আমাদের বন্ধু ছাত্রদল নেতা সাদ্দামকে হত্যা করার, এই টার্গেটটা তাদের ছিল। তাকে পায় নাই, তার ভাইকে আজকে হত্যা করেছে। কোনো ধরনের দ্বন্দ্ব কি ছিল তাদের মধ্যে? আমরা শুনেছি তাদের একটা ছোটখাটো একটা দ্বন্দ্ব ছিল আগে থেকে, এবং তখন থেকে তাদের উপর খেপা, এবং তাকে আগেও অনেক ধরনের হামলা করতে চেয়েছিল। আপনার আমাদের সাদ্দামের উপরে আগে অনেক হামলা করতে চাইছিল, হয়তো মানুষের কারণে বিভিন্ন এলাকাবাসীর কারণে তারা করতে পারে নাই, সুযোগ খুঁজছিল, হয়তো সুযোগটা আজকে পেয়েছে বিদে তারা তাদের এই সময়ের মধ্যে তার ভাইকে হত্যা করেছে। হয়তো সুযোগ পেলে সাদ্দামকেও তারা হত্যা করছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ছাত্রদল নেতা ইনজামুলের সাথে। তিনিও যে বিষয়টা বলছেন অনেকটা আসলে প্রশাসনের গাফিলতি আছে, অর্থাৎ আইন শৃঙ্খলা যে অবনতির কথা তিনি সেটি বলছেন। পাশাপাশি যে বিষয়টা মূল আলোচ্য বিষয় এখানে সেটা হচ্ছে ছাত্রদল নেতা যে সাদ্দাম তার বাইকে মূলত মেরে ফেলা হয়েছে, এবং ছাত্রদলের যে অন্যান্য নেতাকর্মী আছে তাদের পক্ষ থেকে যে বার্তাটা বারবার চলে আসছে সেটা হচ্ছে মূল টার্গেট ছিল সাদ্দামকে এভাবে ছুরিকাঘাত করে মেরে ফেলা, কিন্তু তাকে যখন না পেয়ে তার ছোট ভাইকে মেরেছে, এরকম একটা বিষয় বলছে। পাশাপাশি অনেকে বলছে আসলে এখানে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল আগে থেকে, আর সেই দ্বন্দ্বের রেশে আজকে আমজাদকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা এখানে আরও অনেক ছাত্রদল নেতাকে দেখছি, একটু কথা বলতে চাই তাদের সাথে, একটু কথা বলতে চাই। আজকে যে খুনের ঘটনা ঘটলো আসলে আপনার বিষয়টি কীভাবে দেখেন, কীভাবে হলো আসলে? আমরা প্রথমে নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ছাত্রদলের পক্ষ থেকে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় দেশের প্রচলিত আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমরা দেশের সেই আইন ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, কোনো হত্যাকাণ্ডই আমরা কোনোভাবে কাম্য করতে পারি না, কিন্তু আজ পরিকল্পিতভাবে আওয়ামী সন্ত্রাসীরা যে হত্যাকাণ্ড চালিয়েছে, আমরা প্রশাসনের কাছে সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক অতি দ্রুত সময়ের মধ্যে সেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের এবং বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আসলে আইন শৃঙ্খলা অবনতি বলতে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সারা বাংলাদেশের নেই কক্সবাজারেও প্রতিটি জায়গায় প্রতিটি এলাকায় নিরবিচ্ছিন্নভাবে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্তভাবে তাদের সক্ষমতা দেখিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি এই হত্যাকাণ্ড হচ্ছে সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। যেহেতু সাদ্দামের ঠিক বাসার সামনে যে বাজারের সামনেই তার ছোটো ভাই আমজাদ তাদের নিত্য দিনের বাজার করার জন্য সন্ধ্যা বেরিয়েছে, বের হওয়ার সাথে সাথেই তার উপর আগে থেকে পরিকল্পিতভাবে যারা প্ল্যানিং মার্ডার যেটাকে বলে সেটা তারা এখানে সম্পন্ন করে, এবং তাকে ওই হামলার পর
পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তাই আসলে আইন শৃঙ্খলার অবনতি আছে বলেই আজকে সারা বাংলাদেশে প্রায় জায়গায় এই ঘটনাগুলিও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী কিংবা নেতারা এখনও সংগঠিত করতে পারতেছে। এখানে পুলিশের কেউ আছে কিনা এই ঘটনার সাথে? এই ঘটনায় আসলে আওয়ামী লীগের ছাত্রলীগের ওইখানকার ওয়ার্ডের সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বশীল বেশ কিছু কয়েকজনের নাম আমরা ইতিমধ্যে খবরের বিভিন্ন আমাদের সোর্সের মাধ্যমে জানতে পারছি। আমরা মামলার তদন্তের সাপেক্ষে সেই নামগুলো আপাতত প্রকাশ করতেছি না। অতি দ্রুত সময়ের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মাধ্যমে আপনারা তাদের পরিচয় জানতে পারবেন। ধন্যবাদ। আপনাদের সহযোদ্ধার ভাইকে তো মেরে ফেলা হলো, সেক্ষেত্রে দলীয়ভাবে আপনারা কোনো কর্মসূচি? আসলে আমরা দলীয়ভাবে কর্মসূচি এখনও আইনশৃঙ্খলা বাহিনীর কক্সবাজার সদর মডেল থানার বেশ কয়েকটা টিম ঘটনাস্থলে গিয়েছে, র্যাবের টিম গিয়েছে। যতটুকু শুনতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীও সেখানে যাচ্ছেন। তাই আমরা আইনের প্রতি, আমি বেশ কয়েকবার বলছি, আমরা দেশের প্রচলিত আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা দিই। আমরা নিজেদের হাতে আইন তুলে নিতে চাই না। যদি আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটে, যদি প্রশাসন আসামিদেরকে গ্রেপ্তার করতে না পারে, সেক্ষেত্রে আমরা রাজপথে আমাদের সহযোদ্ধার ভাইয়ের সত্যার দাবিতে আমরা কর্মসূচি দিব এবং সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল সাদের সাথে। তিনিও যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে এই যে একটা নৃশংসভাবে একটা খুনের ঘটনা ঘটল, সেটা অমানবিকতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে, রিপোর্টের বিষয়ে তিনি দাবি করছেন। এবং এও বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটা আসলে অবনতি হয়েছে, কেননা তারা বলছে দেশের একটা প্রেক্ষাপট পাল্টে গেছে, নতুন করে একটা দেশের জাগরণ তৈরি হচ্ছে। এর মধ্যে এই ধরনের যে মানুষদের দিন দুপুরে কিংবা রাতে আধারে মেরে ফেলা হচ্ছে, সেটা আসলে কোনো ধরনের কাম্য নয়। এবং সেক্ষেত্রে অনেকটা আসলে প্রশাসনের উপর তারা দায় চাপাচ্ছে। তবে এই ঘটনায় যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী আছে তাদেরকে বিচার আয়ত্তায় আনে এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এই বিষয়ে তারা বলছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, ইতিমধ্যে আমরা দেখছি আমজাদের যে মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে, কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে আজকে মাগরিবের পরপর তাকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। ছোপলটনি থেকে তার যে মরদেহ ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে আমরা দেখছি। আর তার পরিবারের লোকজন এখানে আছে, অনেকটা আসলে কান্নায় ভেঙে পড়ছে তার পরিবারের লোকজন। আমরা একটু দেখার চেষ্টা করছি। পরিবারের লোকজন আছে, একদম কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের লোকজন। একটু আগে আমরা ছাত্রদল নেতা আমজাদের সাথে কথা বলছিলাম। তিনি আসলে তার ভাইকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার চান এবং পরিবারের লোকজন অবস্থা আসলে বলার মতো না, একদম কান্নায় ভেঙে পড়েছে, আমরা সেটি লক্ষ্য করছি। করতে আমরা দেখতে পাচ্ছি যে স্বজনেরা কিন্তু বিলাপ করছে এবং কান্নায় ভেঙে পড়ছে একেবারেই। আমরা এখানে অবস্থান নিয়েছি এবং যে পরিস্থিতি সেটি সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিতরে যাও কিন্তু নোয়ারা তো রাখি
আমরা দেখেছি যে আমজাদের মরদেহ একটু আগে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে, পাশাপাশি তার পরিবারের অবস্থা আসলে অনেকটা আসলে বলার মতো না, কান্নায় ভেঙে পড়েছে। অশ্রুসিক্ত নয়, তার যে বোনের অবস্থা আমরা দেখেছি, সে একদম আসলে কান্নায় ভেঙে পড়েছে। আর তার যে বলার কোনো ধরনের ভাষা নেই, তো বিষয়ে আমরা দেখেছি। আমরা এখানে আরও তার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে দেখছি একদম বন্ধ, একদম বন্ধ। এই যে তার পরিচয় আমজাদ, তার বাড়ি হচ্ছে কক্সবাজার সদরের চোপলডন্ডি ইউনিয়নের নতুন মহল এলাকায় বলে আমরা জানতে পেরেছি, এবং তিনি ছাত্রদল নেতা সাদ্দামের ভাই, আপন ভাই, এবং বলা হচ্ছে দলীয় পক্ষ থেকে ছাত্রদল নেতাদের যে বক্তব্য, এই পরিকল্পনার অংশ হিসেবে এই আমজাদকে মেরে ফেলা হয়েছে। আমজাদ একজন আসলে কোরআনের হাফেজ ছিলেন, এবং সে 1.5 বছর আগে প্রবাস থেকে এসেছিলেন, এবং প্রবাস থেকে এসে তিনি বিয়ে শাদী করেছিলেন এবং একদম সাধারণভাবে তার বাড়িতে বসবাস করছিলেন। কিন্তু 2018 সালে নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে যে প্রতিপক্ষ আওয়ামী লীগ যুবলীগের যে তার যে প্রতিপক্ষ, তাদের প্রতিপক্ষের রোশানের উপরে আজকে এই ঘটনাটি ঘটেছে, এগুলো আমরা যাতে পেয়েছি। আমরা সামনেও দেখাচ্ছে, এখানে অনেক জনকে দেখতে পাচ্ছি। সেখানে তিনি অনেকটা জায়গায় আমরা শুনতে পাচ্ছি আমজাদ পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়েছে বা পূজা মণ্ডপ দেখতে গিয়েছে, এই জায়গায় ঘটনাটি ঘটেছে। আপনারা কি শুনেছেন, কোন জায়গায় ঘটনা কীভাবে হয়েছে? পূজা মণ্ডপ, এখন তো আমাদের এই যে পূজা মণ্ডপের যে চলতেছে, দুর্গাপূজা চলতেছে, আমাদের সাংগঠনিক যে দৃষ্টিভঙ্গি সেটা আমাদের কর্মীরা, দায়িত্বশীলরা বিভিন্নভাবে বিভিন্ন যে যার যার এলাকায় যে পূজা মণ্ডপ এটা পরিদর্শন এবং এই পূজা মণ্ডপের শৃঙ্খলার কাজে তারা সবাই নিয়োজিত। এখন এই ব্যস্ততাকে পুঁজি করে হয়তো তারা ওনাকে সুযোগ সন্ধানী হয়ে তারা একা পেয়ে তারা তাকে জিম্মি করে পরবর্তী তাকে ছুরিকাঘাত করে উপর্যু করেই তাকে নিহত করে। আমরা অনেক মানুষের সাথে কথা বলছি, এলাকাবাসীর সাথে কথা বলছি, নিহত আমজাদের পরিবারের সাথে কথা বলছি, ছাত্রদল নেতাদের সাথে কথা বলছি। প্রত্যেকে আসলে যে বিষয়টা ক্লিয়ার করছে সেটা হচ্ছে পরিকল্পিতভাবে মূলত আমজাদকে মেরে ফেলা হয়েছে, একটা বিষয় তারা আমাদের জানিয়েছে। পাশাপাশি এটিও বলছি আওয়ামী লীগ কিংবা যুবলীগের নেতাকর্মীরা এই কাণ্ডটি ঘটিয়েছে এবং তাদের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ছিলেন, এবং দেশের এই মুহূর্তে এসে তাদের উপর যে এভাবে একটা যেন হামলা করবে তারা কল্পনা করতে পারেনি। আমরা ঘটনা সংঘটিত হয়েছিল, যার কারণে পারিবারিক দ্বন্দ্বের কারণে সাদ্দাম এবং তার পরিবারের যারা আছে তাদেরকে দীর্ঘদিন ধরে হত্যার উদ্দেশ্যে তারা উৎপেতে থাকতো। সাদ্দাম নিজেকে রক্ষা করার জন্য সবসময় যতটুকু পারে নিরাপদ পরিবেশ, নিরাপদ পরিস্থিতি থাকার চেষ্টা করেছে। আজকেও সে আমাদের সাথে দলীয় কর্মসূচিতে থাকাকালীন তার ছোট ভাইকে পেয়ে অতর্কিতভাবে তারা হামলা করে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দর্শক, আমরা ঘটনার তো আরেকটু আপনাদের বিস্তারিত বলতে চাই। আজকে মাগরিবের পরপরই কক্সবাজার সদর উপজেলার চোপলডন্ডি ইউনিয়নের যে নতুন মহল এলাকা আছে সেই এলাকায় আমজাদ নামে এক যুবককে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে একটা অভিযোগ করছে, এবং আমরা একটু আগে দেখেছি আমজাদের যে মরদেহ
কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আমজাদের পরিবার কিংবা আমজাদের যে ভাই ছাত্রদল নেতা সাদ্দাম তাদের বক্তব্যের মতে 2018 সালের নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ যুবলীগের কিছু নেতাকর্মী তাদের এলাকার তারা পরিকল্পিতভাবে আজকে এই আমজাদকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে। যদিও বা অনেকে বলছে তারা পরিকল্পনার অংশ হিসেবে আমজাদকে টার্গেট করেছিল, কিন্তু দুঃখিত, আমজাদের যে ভাই ছাত্রদল নেতা সাদ্দামকে টার্গেট করেছিল। যদিও বা সাদ্দামকে না পেয়ে তার ভাইকে আজকে মাগরিবের পরপর যখন আমজাদ বাজারে যাচ্ছিলেন বিভিন্ন কাজে, তখন তাকে অতর্কিত অবস্থায় এসে এই যে দুর্বৃত্তরা তারা ছুরিকাঘাত করে, সেখানে যখন আমজাদ লুটিয়ে পড়ে, পরবর্তীতে আশেপাশের লোকজন যখন এগিয়ে আসে তখন এই যে যারা মেরে ফেলেছে দুর্বৃত্ত তারা পালিয়ে যায় এবং আমজাদকে তখন সেখানে উদ্ধার করে যখন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসার আগে যখন পার্শ্ববর্তী একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তখন আমজাদের মৃত্যু হয় এবং একটু আগে আমজাদের যে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আমজাদের ভাই সাদ্দামের সাথে কথা বলেছি, তার পরিবারের অন্যান্য যে লোকজন তাদের সাথে কথা বলেছি এবং বিভিন্ন ছাত্র দলের নেতাকর্মীরা এসেছে তাদের সাথেও কিন্তু কথা বলছি। প্রত্যেকে বলছে এটি একটি পরিকল্পিত হত্যা এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক যারা দোষী আছে তাদের সর্বোচ্চ শাস্তি চান। পাশাপাশি এটিও বলছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা আসলে ব্যত্যয় ঘটেছে, যার কারণে এই ধরনের যে হত্যাকাণ্ডটি এটি ঘটেছে বলে তারা আমাদের জানিয়েছে। এখানে আরও অনেক মানুষ আছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। এই ঘটনাটি ঘটেছে, আমরা মানে খুবই খুব প্রকাশ করছি। নিশ্চিত ছাত্রলীগের নেতা কর্মীর দ্বারা আমাদের ছাত্রদের সবাই হত্যা হয়েছে, এটি খুবই মর্মান্তিক। এটি একটি আমরা আমাদের সহযোদ্ধা সাদ্দাম হোসেনের ছোটো ভাইকে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে হত্যা করছে। এই খবর পাওয়ার পর আমরা সদর হাসপাতালে ছুটে আসছি। এর কিছুক্ষণ পরেই লাশ নিয়ে আসছে, আমরা লাশের জন্য অপেক্ষা ছিলাম, এখন লাশ নিয়ে আসছে। আমরা এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি এই ঘটনাটিকে বাংলাদেশের যে বিশ্বঘোষিত যে ছাত্র সংগঠন আছে ছাত্রলীগ, তাদের উগ্র যে কার্যক্রম, এই কার্যক্রমের একটি অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে এখন মোটামুটি ভালোই ছিল। এখন যে তারা তাদের নীলনকশা বাস্তবায়ন করার জন্য আমাদের সহযোদ্ধাদের উপর হামলা শুরু করেছে। আমি মনে করি এই সাদ্দামের ছোটো ভাইয়ের হত্যাকাণ্ডের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হবে বলে আমি আশা করি। তাই আমি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি করছি। তার ভাইকে যে মেরে ফেলা হয়েছে, আসলে সেটির বিচার দাবি করছে অনেকে। আমরা একটু এখানে আমরা দেখছি, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আমি ঘটনা শোনার পরে আমি আমার সহযোদ্ধা সাদ্দামের কাছ থেকে বিস্তারিত মানে ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটির সূত্রপাত হয় দীর্ঘদিন আগে, যে আজকে ওকে খুন করেছে ছাত্রলীগের সভাপতি রাফি।
রাফি দীর্ঘদিন আগে সাদ্দামের বড় ভাইয়ের মেয়েকে ইফটিজিং করেছিল। সেই ইফটিজিং করার ঘটনা থেকেই ঘটনার সূত্রপাতটি হয় এবং এর আগেও 2018 সালে জাতীয় নির্বাচনের সময় ভোট ডাকাতি যখন করছিল তারা ভোট কেন্দ্রে, তখনও একটি সাদ্দামের সাথে এখানে একটি ঘটনা সংঘটিত হয়। পরবর্তীতে ইফটিজিংয়ের ঘটনাটি ঘটে, পালাক্রমে বেশ কয়েকটি ঘটনা ঘটার পরে তাদের মধ্যে একটি পারিবারিক বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের ধরে আজকে এই ছাত্রলীগের সভাপতি রাফি সহ যুবলীগ এবং আওয়ামী লীগের সংগঠিত একটি বাহিনী তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আপনারা এই ঘটনায় কি চান? জি, এই ঘটনায় কি চান? এই ঘটনায় আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা জানেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পিছনে আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অপকর্মকাণ্ডকে আমি দায়ী করছি অনেকাংশে। তারা চাচ্ছে দেশকে একটি অস্থিরতার মধ্যে ডুবে দেওয়ার জন্য, যার কারণে তারা ছোটোখাটো বিষয়েও বৃহৎ আকারে এই ধরনের ঘটনা সংঘটিত করছে, নৃশংস হামলা করছে এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড তারা সংঘটিত করছে। তাদেরকে এই মুহূর্তে আমাদের এই দেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং অতি দ্রুত প্রশাসনকে বলবো অভিযুক্ত যারা আসামি, যারা হত্যাকারী, তাদেরকে যাতে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। এবং আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, যারা সমাজে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আবেগী হয়ে কোনো কথা না বলে তাদের বিরুদ্ধে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য নিজেরা সচেষ্ট হন। ধন্যবাদ। ঘটনাটা আমরা আসলে সন্ধ্যার দিকে আমরা সাদ্দাম ভাই, আমরা সবাই যাত্রার দিকে ছিলাম। ঠিক ওই মুহূর্তে সাদ্দাম ভাইরা এই পূজা মণ্ডপের উদ্দেশ্যে গেছেন, আমি ওখানে আমার একটা ব্যক্তিগত কাজ ছিল, আমি ওখানে ছিলাম। ঠিক এর 2 মিনিট পরে কিংবা 5 মিনিট পরে কল আসছে যে সাদ্দাম ভাই ছোটো ভাই যিনি মিডিয়ে 1 মাস আগেই বিদেশ থেকে আসছে, আমজাদ হোসেন, সে খুব প্রবাসী ছিল, সে খুব ভালো এবং অমায়িক ছেলে ছিল, কত নম্র ছিল। আমি যা জানতে পেরেছি এটা যারা হত্যাকারী তারা হচ্ছে আওয়ামী ছাত্রলীগের দূষণ এবং ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সভাপতি নাকি, এবং ছেলেটা দেখতেই খুব চিন্তাকারীর মতো। ওর নৃশংসভাবে যে ছুরিকাঘাত করা হয়েছে তা আসলে আমি এইমাত্র দেখলাম, দেখে খুব আমি নিজেকে রাখতে পারতেছি না, আমি খুব শিহরি হয়ে উঠলাম। যা দেখলাম এটা পারিবারিক থাকুক কিংবা ব্যক্তিগত থাকুক, কিন্তু এভাবে নৃশংস হত্যাকাণ্ড আমরা কোনোভাবেই এই সমাজে চাই না। কিন্তু আমি প্রশাসন এবং ঊর্ধ্বতন সকল প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণের একটাই কথা বলতে চাই, এরকম কক্সবাজার এরকম পরিস্থিতির আমরা চাই না। কক্সবাজারের যে হত্যাকাণ্ড দৈনন্দিন বাড়ছে, চিন্তাকার বাড়ছে, এটার জন্য আপনারা অ্যাকশনে যান। এই যে সাদ্দাম ভাই আমাদের কক্সবাজার সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক, ওনার ছোটো ভাই মানে আমাদের সকলের ভাই। আমরা শুধু ওনার ভাই না, আমি কক্সবাজারের কারোই হত্যাকাণ্ড চাই না, কোনো কেউ যাতে হত্যার শিকার না হয়, সেজন্য আমি প্রশাসনের প্রতি বিনীত আবেদন করবো, আপনার দৃষ্টান্ত ওদেরকে তদন্তপূর্বক অতি দ্রুত ওদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছেন। ধন্যবাদ। আমরা যেটা শুনেছি, আমাদের ইউনিয়নের জামাতের আমির উনি আমাদেরকে এশারের পরেই জানিয়েছেন যে আমাদের জামাতের কর্মী হাফেজ আমজাদ হোসেনকে আওয়ামী লীগের যে রাফি সহ বেশ কয়েকজন ছাত্রলীগের ক্যাডার এবং সন্ত্রাসী, আমজাদ হোসেন ঈদগাঁও থেকে আসতেছেন, তাকে গাড়ি থেকে জোর করে নামিয়ে তাকে ধরে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে উপর্য করে। তারা আসলে 5 আগস্টের পরেও এলাকা থেকে অসংখ্য আওয়ামী লীগ চলে গেলেও তারা এমন সন্ত্রাসী, তারা এখনও মবের মধ্যে তারা আছে। এলাকার মানুষকে বিভিন্নভাবে হুমকি ধমকি, বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ফোর্স দেওয়া থেকে শুরু করে জামাতের লোকজনকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল।
আমরা এর আগেও প্রশাসনকে বলেছি তাদেরকে অতি সত্বর মানে গ্রেপ্তার করার জন্য, কিন্তু এটার জন্য প্রশাসনের কোনো আমরা কার্যকরী পদক্ষেপ দেখি নাই, যার কারণে আজকের ঘটনাটা হয়েছে। যদি 5 আগস্টের পরে এইরকম সন্ত্রাসীদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসতো তাহলে আজকের ঘটনাটা হতো না। আমাদের যে একটা তাজা প্রাণ, একটা ইয়াং একজন ছেলে যে 24 বছরের এই বয়স, যিনি কোরআন হাফেজ, তাকে আজকে জীবন দিতে হতো না। তো আমরা এটা বরাবরই বলে আসছি, আমরা প্রশাসনের কাছে দাবি করছি এবং সরকারের কাছে আহ্বান করছি অতি সত্বর এই আওয়ামী লীগ নামক সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হোক, রাফি সহ যারা এই আমজাদ হোসেনের হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এবং তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি তাদেরকে আমরা প্রদানের জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আমি আজিজুর রহমান, কক্সবাজার সদর উপজেলা জামাতের সেক্রেটারি। যে মারা গেছে সে জামাতের কর্মী এবং নতুন মহাল স্টেশন ইউনিটের জামাতের ইউনিটের সেক্রেটারি। আপনার কি পদবি? আমি সদর উপজেলা জামাতের সেক্রেটারি। যে আমজাদ তাকে মেরে ফেলা হয়েছে আজকে ছুরিকাঘাত করে। এখানে জামায়াত, বিএনপি, ছাত্রদল থেকে অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীরা এসেছে এবং যেটা জানতে পেরেছি আমজাদ একজন জামায়াতের কর্মী ছিল, তাকে আসলে নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, এরকম একটি বিষয় তারা বলছে। এবং এখানে যে অভিযোগটা উঠেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের যে নেতাকর্মীগুলো আছে তাদের উপর দায়টা আসলে দেওয়া হচ্ছে, কেননা তারা বলছে 2018 সালে নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে একটি আসলে ঝামেলা ছিল, সেটি পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পনার অংশ হিসেবে আজকে এই আমজাদের প্রাণটা কেড়ে নিল। পাশাপাশি যে ছাত্রদল নেতা সাদ্দাম আছে তার ছোটো বোনকে প্রায় সময় চোপলডন্ডি 1 নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের নেতা রাফি ইফটিজিং করত এবং পরপর যখন তাকে এভাবে ইফটিজিং করতো তখন তারা প্রতিবাদ করতো এবং প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় এই যে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর তাদের দ্বারা এরা আক্রান্ত হয়েছিল, এরকম একটা বিষয় তারা বলছে। এবং ইফটিজিং এবং নির্বাচনের যে আসলে ঘটনা, প্রতিপক্ষের উপর আসলে তাদের যে ঝামেলা, সেটিকে কেন্দ্র করে মূলত আজকে আমজাদকে মেরে ফেলা হচ্ছে, এর একটা বিষয় আমরা জানতে পেরেছি। এখানে অন্যান্য যে রাজনৈতিক দল আছে, জেলা ছাত্র শিবিরের সভাপতিকে আমরা দেখতে পাচ্ছি, তার সাথেও কিন্তু আমরা কোনো কথা বলতে চাই এবং তারা এসেছেন আমজাদের যে মৃত্যু হয়েছে আমজাদের খুনের শিকার হলো কি জেনেছেন একটু বলে বলেন না। আমি তো এইমাত্র আসলাম, পাশেই ছিলাম বিল্ডিংয়ে, শুনলাম যে একজন জামাত কর্মী মারা গেছে। ওই জামাত কর্মী আবার আমাদের ছাত্রদল নেতা সাদ্দাম ভাইয়ের আপনই ভাই। যারা খুন করেছে তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাথে, রাজনীতির সাথে সরাসরি তাদের সাথে এর আগে একটা সমস্যা ছিল, মামলাও চলতেছে, কিন্তু আজকে প্রতিমধ্যে তাকে রাস্তা করেছে, ওখানে উপযোগী ছুরি মেরে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আপনারা কি বিচার চান? অবশ্যই বিচার চাই, যে কোনো অন্যায় খুনের অপরাধের তো আমরা অবশ্যই চাই। বেশিরভাগ চলে গেছে ইন্টারিম গভর্নমেন্ট, এখানে বাংলাদেশের অভ্যুত্থানের পক্ষের শক্তির সমর্থন নিয়ে তারা সরকার গঠন করেছে। 1 বছর যেতে না যেতেই আবার আওয়ামী লীগ, ছাত্রলীগ, বেশিরভাগের আবার মাথা চাড়া দিয়ে পক্ষে, অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদেরকে মানে সরাসরি জনসম্মুখে একটা বাজারে এভাবে খুন করা। আমরা শুনলাম প্রায় 40টার মতো তাকে ছুরিকাঘাত করা হয়েছে। এটা তো খুব পয়সাচ্ছে অভ্যুত্থানের শক্তি যে আবার জেগে ওঠে, কিন্তু বেশিরভাগরা চলে গেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, তাদের আত্মীয়স্বজন থেকে গেছে, তাদের উপর যদি এখন চড়াও হয় সেটা তো কারোর জন্য কল্যাণকর হবে না। আচ্ছা, আমজাদ যেহেতু আপনাদের সহযোদ্ধায় ছিল, সেহেতু আমজাদ কেমন মানুষ ছিল জানবেন না? আমরা জানতে পেরেছি উনি খুব ভালো মানুষ ছিল, মানে মানুষ হিসেবে খুব পোলাইট ছিল, ভদ্র ছিল, শান্তিপ্রিয় ছিল এবং ভালো ছিল, সমাজের মানুষের সাথে খুব ভালোভাবে থাকতেন, মানুষকে সহযোগিতা করতেন।
আইন শৃঙ্খলা কোনো অবনতি আছে মনে করি? কক্সবাজার না, পুরো বাংলাদেশে তো আইন শৃঙ্খলার কিছুটা ঘাটতি দেখা গেছে। আইন শৃঙ্খলা রক্ষায় এখন যারা দায়িত্বে আছে ফেসিবাদীরা তো এখনও থেকে গেছে, হয়তো 5% 10% তারা দুর্বল হয়েছে, সরে গেছে, কিন্তু পুরাটাই তো তাদের, কারণ তারা তো টপ টু বটমই তাদের মতো করে তারা সাজিয়েছিল, তারা তো থেকে গেছে, তারা তো একটু বিল দিচ্ছে, এটা বাস্তবতা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেভাবে অ্যাকশনে যাওয়া প্রয়োজন, যেভাবে তৎপর হওয়া প্রয়োজন, তারা তো সেভাবে তৎপর হচ্ছে না। শুধু কক্সবাজার নয়, পুরো বাংলাদেশে একই অবস্থা। খুনের বিচার চান? অবশ্যই খুনের বিচার চাই আমরা, আইনানুগভাবে খুনের বিচার চাই। দলীয়ভাবে জানতে পেরেছি উনি জামাতের একজন সক্রিয় কর্মী, সেক্ষেত্রে দল থেকে এখনো পর্যন্ত প্রশাসনের সাথে কোনো যোগাযোগ রেখেছে কিংবা প্রশাসনের কি বার্তা? পাশে আমরা জামাত নেতৃবৃন্দকে দেখতে পেলাম, সদর উপজেলা জামাতের সেক্রেটারি সাহেব এখানে আসছেন, আরও অনেক জামাত নেতা এখানে আসছেন। যিনি নিহত হয়েছেন উনি ছাত্রদল নেতার আপন ভাই, আবার উনি নিজে জামাত কর্মী। তো আমি কিছুক্ষণ আগে দেখলাম তারাও মিডিয়া সাক্ষাৎকার দিল, তারাও এই খুনের বিচার চায়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি নুরির সাথে কথা বলেছি। তিনিও কিন্তু যে বিষয়টা বলছে, এই যে খুনের বিষয়টা জানতে পেরে তিনি কক্সবাজার সদর হাসপাতালে ছুটে এসেছেন এবং সর্বোপরি এটা বলতে হয় এখানে জামায়াত, বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলের নেতাকর্মী আছে সকলে এখানে উপস্থিত হয়েছে, এখানে এসেছে। এবং যেহেতু যিনি আমজাদ সে একজন জামাত কর্মী ছিল, পাশাপাশি আমজাদের ভাই সাদ্দাম কিন্তু ছাত্রদল নেতা, সেক্ষেত্রে আমাদের ছাত্রদল নেতা সাদ্দাম ভাইয়ের আপন ভাই, আবার উনি নিজে নিহত ব্যক্তি, নিজে জামাত এখানে জামাতের সঙ্গে ভাইয়েরা এখানে এসেছেন। তারা বললেন উনি ওনাদের সক্রিয় কর্মী। তাকে প্রতিমধ্যে ধরেই উপর্যুপরে ছুরিকাঘাত করা হয়েছে, বলা হচ্ছে প্রায় 40টা মতো তাকে ছুরিকাঘাত করা হয়েছে। মানে যারা আত্মীয় স্বজন আছে তারাও দেখে তারাও বেহুশ হয়ে যাচ্ছে, এমন অবস্থা। বিশেষ করে মহিলারা বলছেন একটা দুটো ছুরি মারলেই তো হয়, একেবারে তো ওগুলা অগণিত ছুরিকাঘাত করে, এটা তো কী বলে যে মানে মানসিকভাবে যারা বিকারগ্রস্ত তাদের দ্বারা সম্ভব। ফিলিস্তিনের গাজে এরকম আক্রমণ দেখা যায়। তো আমরা এই খুনের বিচার চাই। একজন সক্রিয় রাজনৈতিক কর্মী, বিশেষ করে তিনি খুব ভদ্র মানুষ ছিলেন, পোলাইট মানুষ ছিলেন, এলাকার মানুষকে তিনি সহযোগিতা করতেন, কেউ অসুস্থ হলে তাকে সেবা করতেন, বিপদে পড়লে তার জন্য সে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, অভাবীদের তিনি সহযোগিতা করতেন। এরকম একজন ভদ্র মানুষকে এভাবে একেবারে সবার সামনে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা তার আইনানুগভাবে তার বিচার চাই যারা হত্যা করেছে। আসলে কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা? আমরা শুনলাম তাদের আগে থেকে একটা সমস্যা ছিল উভয় পরিবারের, ওই সমস্যার এখনও মামলা চলমান। এক মামলার অ্যাডভোকেট যিনি আইনগত সহায়তা দিচ্ছেন নিহত ব্যক্তির পরিবারকে, তিনি এখানে এসেছেন, বললো যে ওই মামলা এখনও চলমান, কিন্তু মামলা চলমান থাকা অবস্থায় বিষয়টা নিষ্পত্তি না হওয়ার আগে প্রতিমধ্যেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তিকে যেভাবে ছুরিকাঘাত করে হত্যা করা, সেটা কখনো সুস্থ মস্তিষ্কের বা ভালো মানুষের যারা আইন শৃঙ্খলার প্রতি, দেশের আইনের প্রতি সম্মান শ্রদ্ধা রাখে, বিচার বিভাগের প্রতি আস্থা রাখে, সম্মান শ্রদ্ধা রাখে, তাদের কাজ করতে পারে শোনা যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি পিছিয়ে পড়েছে কিনা এই ঘটনা যে ঘটেছে? আসলে অবশ্যই পিছিয়ে পড়েছে। কক্সবাজার তো বিশেষ করে পর্যটন কেন্দ্রিক, আমাদের বীজ কেন্দ্রিকও নিয়মিত এখানে চিন্তা হচ্ছে। কক্সবাজারের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিশেষ করে ফেসিবাদী শক্তি দ্বারা বিভিন্ন জায়গায় গণঅভ্যুত্থানের পক্ষে যারা ছিল, ফেসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে, তারা অহরহ আক্রমণের শিকার হচ্ছে। সর্বশেষ আজকে একজন খুনও হয়ে গেছে। আমরা আসলে এতক্ষণ ধরে অনেক নেতাকর্মীদের সাথে কথা বলেছি, আমজাদের যে পরিবার তাদের সাথে কথা বলছি, প্রত্যেকে যে বিষয়টা খোলাসা করেছে, তাদের বক্তব্যে যে বিষয়টা আমরা তুলে আনতে পেরেছি, জানতে পেরেছি, সেটা হচ্ছে আমজাদ যেহেতু একজন জামায়াতের কর্মী ছিল, পাশাপাশি
2018 সালে আমজাদ এবং তার পরিবার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে নেতাকর্মী আছে তাদের সাথে তাদের দ্বন্দ্ব হয় এবং সেই দ্বন্দ্বের জন্য আজকে তাকে খুন করা হয়েছে। পাশাপাশি আমজাদের একটি ছোটো বোন ছিল, তাকে প্রায় সময় ছোপলডন্ডি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাফি প্রায় সময় ইফটিজিং করতে বলে আমরা জানতে পেরেছি। তার প্রতিবাদ করাতে অনেক সময় তাদেরকে নাজেহাল করা হতো। সর্বোপরি বলতে হয় এই যে পূর্বশত্রুতার জের ধরে এবং পরিকল্পনার অংশ হিসেবে আজকে রাফিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বলা হচ্ছে প্রায় 40টা মতো তাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং খুন নিশ্চিত করেছে। এবং ইতিমধ্যে আমজাদের যে পরিবার, আত্মীয় স্বজন এবং সহযোগিতা যারা আছে তারা এখানে এসেছে। আমরা এতক্ষণ পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতাল যে জরুরি বিভাগ আছে সেখান থেকে চলেছিলাম। যেমনটা বলছিলাম, আমজাদ নামে একজন জামায়াতের কর্মী এবং তিনি সক্রিয় কর্মী হিসেবে ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং আমজাদের যে ভাই সাদ্দাম সে কিন্তু ছাত্রদল নেতা এবং এখানে যাদের বক্তব্য নিয়েছে প্রত্যেকে বলছে এই আমজাদকে আওয়ামী লীগ কিংবা তাদের যে সহযোগী দলের নেতাকর্মী আছে তারা খুন করেছে এমন একটা অভিযোগ তারা বলছে। এবং আজকে সন্ধ্যা কিংবা মাগরিবের পর পরে এই ঘটনাটি ঘটেছে। আমজাদ যখন বাজারে যাচ্ছিলেন তখন তাকে পথে পেয়ে সেখানে উপযোগ করে ছুরিকাঘাত করে এবং ছুরিকাঘাত করার এক পর্যায়ে তারা সেখান থেকে পালিয়ে যায় এবং আশপাশের লোকজন যখন এগিয়ে আসা আমজাদকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে যখন পার্শ্ববর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তখন সেখানে তার মৃত্যু হয়। ইতিমধ্যে আমজাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং ময়না তদন্ত কর্তৃপক্ষ পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে। আমরা এতক্ষণ পর্যন্ত লাইভে এই বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম।